বাংলাদেশের সর্বত্র মৌসুমী বায়ু দ্বারা বৃষ্টিপাত ঘটে? তাহলে এ পর্যন্ত বাংলাদেশের সর্বত্র মৌসুমী বায়ু দ্বারা কি ঘটে? বৃষ্টিপাত ঘটে। কোন বায়ু দ্বারা বৃষ্টিপাত ঘটে? মৌসুমী বায়ু দ্বারা। মৌসুমী বায়ু দ্বারা বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাত ঘটে। তখনই এখানে বর্ষাকাল হয়। যখন বৃষ্টিপাত প্রচুর পরিমাণে ঘটে তখন সেটাকে আমরা কি বলি? বর্ষাকাল। মৌসুমী বায়ুতে প্রচুর পরিমাণ মহাসাগরে মানে ভারত মহাসাগর আছে, তারপরে হচ্ছে বঙ্গোপসাগর আছে, ওর উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয়ে বাংলাদেশের পশ্চিম অথবা দক্ষিণ দিক দিয়ে যখন বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় তখন ওইটা শৈলক্ষেপ হয়। শৈলক্ষেপ বলতে যেটা বাষ্প ছিল সেটা হচ্ছে বরফ বা পানিতে পরিণত হয়, সেটা বৃষ্টিপাত আকারে বাংলাদেশের উপর ঘটে থাকে। তখন সেই সময়টাকে আমরা বলি বর্ষাকাল। বর্ষাকালীন সময়ে বৃষ্টিপাতের সঙ্গে প্রায় নিম্নচাপ বা ঘূর্ণিবাতের সংযোগ থাকে। তাহলে কোন সময়ে বৃষ্টিপাতের সঙ্গে প্রায় নিম্নচাপ বা ঘূর্ণিবাতের সংযোগ থাকে? বর্ষাকালীন সময়। কোন সময়? বর্ষাকালীন সময়। তাহলে বর্ষাকালীন সময় বৃষ্টিপাতের সঙ্গে প্রায় কি থাকে? নিম্নচাপ, ডিপ্রেশন। নিম্নচাপ কি থাকে? নিম্নচাপ বা ডিপ্রেশন, ঘূর্ণিবাতের বা সাইক্লোন সংযোগ থাকে। বাৎসরিক মানে বৎসরে বৃষ্টিপাতের 4/5 বর্ষাকালে হয়ে থাকে। তাহলে বাৎসরিক মানে বৎসরে প্রায় 5/4 বৃষ্টিপাত হয় হচ্ছে বর্ষার সময়। তাহলে 4/5 বৃষ্টিপাত হয় কখন? বর্ষাকালে। আর 4/5 বলতে 5/4 বৃষ্টি হয় হচ্ছে বর্ষাকালের সময়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখতে পারো। মেঘাচ্ছন্ন আকাশ ও অধিক বৃষ্টিপাতের জন্য। মেঘাচ্ছন্ন যে আকাশ আছে মানে মেঘ থাকে, অধিক বৃষ্টিপাতের জন্য বর্ষাকালের তাপমাত্রা গ্রীষ্মকাল অপেক্ষা কম থাকে। মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। তাহলে কোন মাস পর্যন্ত গ্রীষ্মকাল? মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। তাহলে কোন মাস পর্যন্ত গ্রীষ্মকাল? মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকাল কোন মাস পর্যন্ত হয়ে থাকে? মার্চ থেকে মে মাস পর্যন্ত। এপ্রিল উষ্ণতম মাস। তাহলে উষ্ণতম মাস বলা হয় কোনটিকে? এপ্রিল মাসকে বলা হয়। তাহলে এপ্রিলকে কি মাস বলা হয়? উষ্ণতম মাস বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখবা। কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা বিশেষ কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। উষ্ণতা অপেক্ষা আর্দ্রতার উপর নির্ভর করে এই দুই কালের প্রভেদ করা যায়। গ্রীষ্মকালে বায়ুর উষ্ণতা সাগর থেকে দেশের অভ্যন্তরের দিকে বৃষ্টিপাত পেতে থাকে। কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য। এই ঝড় বিদ্যুৎ এবং বজ্র সহ প্রবল বেগে মার্চ এপ্রিল মাসে সাধারণত উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তীব্র গতিসম্পন্ন কালবৈশাখী ঝড়ে দেশে প্রচুর ক্ষতি করে। তাহলে তীব্র গতিসম্পন্ন কালবৈশাখী ঝড় প্রচুর ক্ষতি করে। তাহলে কোন ঝড় দেশে প্রচুর পরিমাণ ক্ষতি করে? কালবৈশাখী ঝড় দেশে প্রচুর পরিমাণ ক্ষতি করে থাকে। বাংলাদেশে প্রায় 1/5 বৃষ্টিপাত কালবৈশাখী দ্বারা সংঘটিত হয়। বাংলাদেশের 1/5 বৃষ্টিপাত কালবৈশাখীর দ্বারা সংঘটিত হয়। তাহলে 1/5 তো 1/5 বলতে 1/5 হয়ে থাকে কালবৈশাখীর দ্বারা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখবা। গ্রীষ্মকালীন বৃষ্টিপাত ধান, পাট, আখ চাষের জন্য বিশেষ উপযোগী। তাহলে গ্রীষ্মকালীন যে বৃষ্টিপাত হয় সেটার জন্য কি হয়? গ্রীষ্মকালীন বৃষ্টিপাতে ধান, তার সাথে পাট এবং আখ চাষের জন্য বিশেষ উপযোগী। অন্যদিকে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আমাদের দেশের শৈত্যপ্রবাহের আগমন ঘটায়। এই সময় গম ও রবি শস্য চাষ উপযোগী। তাহলে গম ও রবি শস্য চাষ উপযোগী কোনটা? মৌসুমী বায়ুর সময়। মৌসুমী বায়ুর সময় কিন্তু গম চাষ এবং রবি শস্য চাষের বেশি উপযোগী হয়। প্রকৃতি প্রবাহিত কৃষিকাজই পরিবেশ সম্মত, কৃষকের জন্য লাভজনক। ঋতুভিত্তিক ও পরিবেশ সম্মত ফসল চাষ উল্লেখ করো। তো গ্রীষ্মকালে যে কোনো আমরা 4টি ফসলের নাম উল্লেখ করি। আপাতত আমাদের গ্রীষ্মকালে সবচেয়ে বেশি ফসল হয়ে থাকে কোনগুলো? দেখো, ধান আছে, পাট, আখ এবং গম। 4টা দেখো পয়েন্ট দিতে বলেছে, 4টা আমরা 4টা নাম দিলাম। তোমরা বেশি চাইলে বেশি দিতে পারো, তালিকা তৈরি করতে পারো। আর বর্ষাকালের ফসল বা সবজির ভিতরে আছে দেখো, ধান আছে, ভুট্টা আছে, সয়াবিন আছে এবং তুলা। ধান, ভুট্টা, সয়াবিন এবং তুলা আছে। আর শীতকালীন সবজি বা ফসলের ভিতর আছে আলু আছে, বেগুন, টমেটো, গাজর।
এগুলো হচ্ছে শীতকালীন ফসল, আর এটা হচ্ছে বর্ষাকাল, আর এটা হচ্ছে গ্রীষ্মকাল। আর নিচে একটা বিষয় দিয়েছে দেখো, কালবৈশাখী ঝড় বা বজ্রপাতের ক্ষেত্রে কি কি সতর্ক নিরাপত্তামূলক ব্যবস্থা অবলম্বন করা উচিত। সতর্কতামূলক ব্যবস্থা তোমাদের 4টা উল্লেখ করতে হবে, কিভাবে সতর্ক থাকা উচিত, আর নিরাপত্তামূলক 4টি ব্যবস্থা তোমাদের উল্লেখ করে দিতে হবে। বাট এটা আমাদের মূল বিষয় না, তো এখানে মনে চাইলে তোমরা সেগুলো লিখতে পারো, এটা তোমাদের একটা কাজ দিয়েছে। আর বহু নির্বাচনে কিছু প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো আমরা একটু দেখি। 1 নাম্বার, লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? কুমিল্লার ময়নামতিতে অবস্থিত আছে। তারপরে দেখো, বাংলাদেশের নদী ভরাটের কারণ কি? বাংলাদেশের যে নদীগুলো আছে সেগুলো ভরাট হয়ে যাওয়ার কারণটা কি? 1 নাম্বার হচ্ছে পানিতে মিশ্রিত মাটির অবক্ষেপণ আসে, মানে পানির সাথে মিশে মাটি যখন স্রোত ধরে নদীতে চলে আসে তখন হচ্ছে নদীর পানি যখনই থিতায় বা তলানি জমে তখন হচ্ছে সেখানে কি হয়, নদী ভরাট হতে শুরু করে। 2 নাম্বার হচ্ছে নদীর উজানে বনভূমি ধ্বংস হয়ে যাওয়ার কারণে মাটি ক্ষয় হয়ে চলে আসে নদীতে, এই কারণে কিন্তু নদী ভরাট হয়ে যাচ্ছে, এটাই কারণ ছিল। আরো দেখো, নিচের সারণী অবলম্বনে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। অঞ্চল, এটা হচ্ছে অঞ্চল, এটা গড় উচ্চতা, আর এটা উদ্ভিদ। তো দেখো 3 নাম্বার, সারণীতে প্রদর্শিত পি অঞ্চলটি বাংলাদেশের কোথায় অবস্থিত? পি অঞ্চলটি, এটা হচ্ছে গড় উচ্চতা রয়েছে 244, তেলসুর আছে 82, এটা হচ্ছে মৌলভীবাজার হবিগঞ্জ, মৌলভীবাজার হবিগঞ্জে, মৌলভীবাজার অথবা হবিগঞ্জে অবস্থিত। তারপরে দেখো 4 নাম্বার, সারণীতে প্রদর্শিত কিউ আর আর অঞ্চলের মধ্যে সাদৃশ্য রয়েছে। কিউ আর আর, এই কিউ আর আর অঞ্চলের মধ্যে সাদৃশ্য, এটা 30 আর এটা রয়েছে 31 উচ্চতা। গাজর, কড়াই আর শাল হিজল মধ্যে সাদৃশ্য রয়েছে, কি দিক থেকে সাদৃশ্য রয়েছে সেই বিষয়টা উল্লেখ করতে হবে। এখানে মৃত্তিকার মানে মাটির দিক থেকে সাদৃশ্য আছে, উদ্ভিদের বৈশিষ্ট্যর দিক থেকে সাদৃশ্য আছে, অক্ষাংশ বা দ্রাঘিমার দিক থেকেও সাদৃশ্য রয়েছে। এই সব সাদৃশ্যগুলো কিন্তু এখানে রয়েছে, 3টাই হবে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।